মানব সৃষ্টির সেরা জীব বটে। শতাব্দী থেকে সহস্রাব্দী কালের বিবর্তনে নিজের জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতার বলে গড়ে তুলেছে সভ্যতা। প্রাচীন প্রস্তর যুগ পেরিয়ে আধুনিক শিল্পযুগ, 1000 বছর আগেও মানুষ এমন অসাধ্য সাধন করেছে যা আজও জ্ঞানীজনদের হতবাক করে। উত্তম থেকে সর্বোত্তম সভ্যতার অনন্ত বিকাশের প্রতিযোগিতায় গড়ে তুলেছে তিলোত্তমা সকল নগরী। তুরস্ক ভ্রমণের আমার গত বছরের সে যাত্রায় সুযোগ হয়েছিল কালজয়ী একটি শহর দর্শনের, যেখানে আরও দেখা মিলেছিল পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যেরও একটি। তুরস্কের মানচিত্রকে যেন সৃষ্টিকর্তা ঢেলে সাজিয়েছেন। গত 5000 বছরের এত সব নিদর্শন এখানে যে কালের পরিক্রমার পুঁথির ফাঁকে হারিয়ে যাবেন। চলুন আজকে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় 3টি অঞ্চলের একটি দেখি, যার নাম এফেসাস। আজকের পর্বে নবী ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়মের সম্ভাব্য বাসা, অথবা খ্রিস্টীয় বিশ্বাসী জিসাসের মা মাদার মেরির বাসা পর্যন্ত থাকছে। তাই না টেনে পুরো পর্বটি দেখার আমন্ত্রণ রইল, কারণ অনেক ঐতিহাসিক নিদর্শন দেখব। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি চেপে সাথে থাকবেন। ও তুরস্ক ভ্রমণে আগ্রহী হলে এই ভিডিওর সহায়ক আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী ট্রাভেল আর্কিটেক্টকে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের তথ্য থাকছে ডেসক্রিপশন বক্সে। তো সূচনা অনেক হলো, এবার চলে যায় যাত্রাপথের কাহিনীতে। তুরস্ক ভ্রমণের 3য় দিনে একেবারে মাঝরাতে রওনা হচ্ছে ইস্তানবুল শহর থেকে। গন্তব্য ইজমির। ওইখান থেকে এফেসাস সহ অন্য কিছু প্রাচীন এলাকা ঘুরতে পারবো। উবারে চড়ে সুলতান আহমেদ থেকে ইস্তানবুল বিমানবন্দরে এসছে। ভাড়া 150 লিরা পড়েছিল। ভোররাত্রে চকচকে বিমানবন্দরে এসে পৌঁছালাম। টার্কিশ এয়ারলাইন্সে সকাল 7টার ফ্লাইট ধরব। যেহেতু তুরস্কে এবার মাত্র 4 দিন অবস্থান করছে, আমার জন্য প্রতিটা মুহূর্তই জরুরি। তাই এই যাত্রায় দিনে গিয়ে দিনেই ফেরত আসবো, কারণ পরের দিন ইস্তানবুলেও কিছু সময় দিতে হবে। ফ্লাইট ছাড়ার কিছু সময় আগে আমাদের বাসে করে বিমানের কাছে নেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে বোর্ডিং ব্রিজের ধারে ফ্লাইটটি ভিড়েনি। তো ফ্লাইট ছেড়ে দিয়েছে, আর পর্দায় গন্তব্য দেখছি। মাত্র 1.5 ঘন্টা উড়েই আমরা ইজমিরে পৌঁছাবো। এই যে এখন ইজমির বিমানবন্দরে। একটা বিষয় বলে রাখি, এটি তুরস্কের 3য় জনবহুল ও গুরুত্বপূর্ণ শহর। তার পাশাপাশি তুরস্কে পর্যটকদের জন্য 3টি এলাকাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়, যার ভেতর রয়েছে ইস্তানবুল, এফেসাস ও ক্যাপাডোকিয়া। তার ভেতর এফেসাস পড়েছে ইজমির প্রদেশে। এবার এফেসাস যাওয়ার পদ্ধতি বলে দে। চাইলে ইজমির বিমানবন্দর থেকে 150 থেকে 200 লিরায় ট্যাক্সি ভাড়া করতে পারেন। এতে সময় বাঁচবে, যদিও 1 থেকে 2 জনের জন্য তা হয়তো একটু খরচা সাপেক্ষ। বিকল্প হিসেবে এয়ারপোর্টের ঠিক পাশেই ট্রেন স্টেশন আছে। দিনে অনেকগুলো ট্রেন ছেড়ে যায়। তার সময়সূচি ও খরচ সম্পর্কে একটা সাধারণ ধারণা পাবেন আমার ওয়েবসাইটে। আমার জন্য অবশ্য ট্রেনের সময়সূচি হিসেবে মিলছিল না, তাই উঠে পড়েছিলাম বাসে। ঠিক ট্যাক্সি স্ট্যান্ডের সাথেই বাসের সারি। আমার এই যাত্রায় একমুখী খরচ পড়েছিল 30 লিরা। তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে 1 ঘন্টার কিছু বেশি সময় লাগিয়ে পৌঁছে যাব এফেসাস অঞ্চলের কাছে। বাসের সময়সূচিও পাবেন আমার ওয়েবসাইটে। সমস্যা হয়ে গেল একটাই, বাস আমাকে হাইওয়ের আশেপাশে কোথাও নামিয়ে দিল, যেখান থেকে হেঁটে এফেসাস যেতে যথেষ্ট সময় লাগতে পারে। আর এই পরিবেশে ক্যামেরা সরঞ্জাম হাতে নিয়ে হেঁটে চলাটা কতটা নিরাপদ হবে তা বুঝে উঠতে পারছিলাম না। তাই এফেসাস পৌঁছানো পর্যন্ত কয়েকটি স্থান ঘুরে দেখানো বাবদ 90 লিরায় একটি ট্যাক্সি ভাড়া করলাম। প্রথম গন্তব্য কেভ অফ 7 স্লিপার্স। মনোরম প্রাকৃতিক পরিবেশ হাতছানি দিয়ে ডাকছে। শীতমাখা ইস্তানবুল থেকে এখানে এসে একটু গরম লাগছেও বটে। আমি এসেছি একটি পৌরাণিক কাহিনীর কেন্দ্রবিন্দু দেখতে। খ্রিস্টীয় বিশ্বাসে 250 সালের দিকে 7 জন ধর্মপ্রাণ খ্রিস্টান পৌত্তলিকদের নিপীড়ন থেকে পালিয়ে এই গুহায় আশ্রয় গ্রহণ করেন। কাহিনী পাল্টে যায় যখন অলৌকিকভাবে তারা টানা প্রায় 200 বছর ঘুমিয়ে আবার জেগে ওঠে।
আর সেই থেকে এই গুহা পর্যটকদের চোখে খুব জনপ্রিয়। এর দরজা সাধারণত থাকে বন্ধ, কিন্তু আমি একটু অনুরোধ করে ভেতরটা ঘুরে দেখার সুযোগ নিয়েছিলাম। সে বাবদ দ্বাররক্ষীকে ইউরোপীয় রীতিতে কিছু বকশিশ দিয়েছিলাম। তিনি আবার সে স্থানে আমার ছবি তুলে দিতে সাহায্য করলেন। ওই যে আমার ট্যাক্সি অপেক্ষায়। আর এবার আমার দ্বিতীয় গন্তব্য, হাউস অফ মেরি। খ্রিস্টানদের মতে যীশুখ্রিস্ট তার মৃত্যুর আগে তার মা মেরিকে সহচর সেন্ট জনের ছত্রছায়া রাখার অনুরোধ করেন, আর সেন্ট জনের সাথেই মাদার মেরি এফেসাসে চলে আসেন ও শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেন বলে ধারণা করা হয়। যদিও বাইবেলে এর কোনো বর্ণনা নেই, কিন্তু কিছু খ্রিস্টান ধর্মযাজক ও আদিগোষ্ঠীদের ভাষ্য মতে একে খ্রিস্টানদের খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে ধরা হয়। ওইদিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবি মরিয়মের জীবনের কাহিনীগুলো মূলত জেরুজালেম কেন্দ্রিক, কিন্তু উনি শেষ নিঃশ্বাস তুরস্কের সীমানায় ত্যাগ করেছেন বলে কোনো প্রমাণ নেই। হয়তো জীবনের কিছু সময় এখানে পার করেছেন এই বিশ্বাসে অনেক মুসলিম পর্যটক এখানে ভিড় জমায়। মাদার মেরির বাসার ঠিক প্রবেশ মুখেই এমন স্মরণিক দোকান আছে। চলুন ঝটপট পুরো এলাকাটা একটা চক্কর দিয়ে দিই। বেরিয়ে পড়েছি এবার এফেসাসের পথে। অবশ্য পথে হালকা যাত্রা বিরতি। বাকি পর্যটকদের মতন আমিও এখানে দাঁড়িয়ে এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। আর রাস্তার আরেক ধারে একটি বিরাট আকৃতির মাদার মেরির মূর্তি, অনেকেরই ছবি তোলার ভালো বিষয়বস্তু। এবার চলে এসেছি মূল গন্তব্যে, কিন্তু প্রচণ্ড রোদ থেকে বাঁচতে হ্যাট কিনছে, আর ভেতরে টয়লেট নাও থাকতে পারে বলে আগেই প্রকৃতিক ডাক সেরে নিচ্ছে। ওইদিকে একটু তাজা ফলের শরবতও খেয়ে নিলাম। এগুলো করতে খরচ পড়ল 30 লিরা, আর 5 লিরা দিয়ে আইসক্রিমও কিনে খেলাম। বলা বাহুল্য, আমার ট্যাক্সি ড্রাইভার কিন্তু এখানেই বিদায় নিচ্ছে। প্রবেশ করব প্রাচীন শহরের দক্ষিণ গেট দিয়ে, আর উত্তর দিক দিয়ে বের হয়ে অন্য পথে যাব। 60 লিরা দরে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এককালে প্রাচীন গ্রিক সভ্যতা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে। হবে না কেন? সক্রেটিস, হোমার বা আলেকজান্ডার দি গ্রেটের মতন কালজয়ী মনীষী বা বীরদের যে জায়গা হয়েছে। এরপরে কোটি কোটি কিলোমিটারের রাজত্ব গড়ে রোমানরা হাজার বছর পৃথিবী শাসন করেছে। নগরায়ন, সমাজ ব্যবস্থায় এমন সব অবদান রেখে গেছে যা আজ অবধি আমরা সেগুলোকে জীবনের অংশ করেছি। বহুতল ভবন থেকে পয় নিষ্কাশন, সেতু তৈরি থেকে স্টেডিয়াম নির্মাণ। আমাদের এখনকার দালানগুলো 50-100 বছর টিকলেও তাদেরগুলো টিকে গেছে হাজার হাজার বছর। 2500 বছর আগে পৃথিবীর সর্ববৃহৎ ও সর্বোৎকৃষ্ট শহর রোমকে নিয়ে আমরা অনেক কল্পকাহিনী শুনেছি, কিন্তু সেকালের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহরকে কি আমরা মনে রেখেছি? হ্যাঁ, এফেসাস লক্ষাধিক মানুষ নিয়েছিল সেকালের দ্বিতীয় বৃহত্তম শহর, বন্দর নগরী ও ব্যবসায়িক প্রাণকেন্দ্র। জীবন জীবিকা বা স্থাপত্য শৈলী এফেসাস ছিল অন্যরকম সুন্দরী। প্রাচীন গ্রিক থেকে রোমান নগরী,
8,000 বছরের ইতিহাসে এ শহর বহু সভ্যতার পরিবৃত্তি দেখেছে বটে, এমন সব সভ্যতা যা ইতিহাস থেকে বিলীন হয়ে গিয়েছে। মাটির তলায় বহু বছর হারিয়ে গেলেও প্রত্নতাত্ত্বিকদের নিরলস পরিশ্রমে গত 100 বছরে আবারও বেরিয়ে এসেছে ইতিহাসের তিলোত্তমা নগরী। আজ এই কালজয়ী নগরীতে মধ্যাহ্নটা পার করব। রোদেলা দুপুরে সাদা পাথরে হাঁটা পথ দিয়ে আমার মতন শত শত দর্শনার্থী প্রবেশ করছে। দক্ষিণ গেট বা প্রাচীন আমলের ম্যাগনেসিয়া গেট দিয়ে তল্লাশি শেষে আমি প্রবেশ করেছি। এই যে স্তম্ভগুলি দেখছেন, বোঝাই যাচ্ছে কোনো কালে এগুলির উপর ছাদ ছিল আর ভেতরে যথেষ্ট কারুকার্য ছিল। অঞ্চলে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে ওডিয়ন, যা মূলত একটি থিয়েটার গ্যালারি ছিল। প্রায় 2000 বছর আগে 1500 মানুষ এখানে বসে মুখ্যাভিনয়, সঙ্গীতানুষ্ঠান বা কনসার্ট দেখত। ধরে নেবেন না যে এখানে দর্শকরা প্রখর রোদে তিক্ত হতো বা বৃষ্টিতে ভিজে কাবু হতো, বরং মাথার উপর ছাদ ছিল যা এখন ভেঙে পড়েছে। হলে ঢোকার জন্য বিভিন্ন দিক দিয়ে প্রবেশদ্বার ছিল। জায়গাটা চমৎকার। কেমন হতো যদি ওই মঞ্চে দাঁড়িয়ে একটা মঞ্চ উপস্থাপনা করতেন? হ্যাঁ, এই জায়গাটিকে তৈরি করা হয়েছিলই মঞ্চ পরিবেশনার জন্য, এবং এটি তৈরি হয়েছিল খ্রিস্টাব্দ 2য় শতাব্দীতে। খ্রিস্টাব্দ 2য়, 3য় বা খ্রিস্টপূর্ব সালগুলোতে এফেসাসে বিভিন্ন কালে নতুন নতুন স্থাপনা যোগ বা বিয়োগ হয়েছে। এই যে থিয়েটারের ঠিক উল্টো পাশেই তো ছিল বিরাট চত্বর, এখন শুধু ধ্বংসাবশেষ ছাড়ার তেমন কিছুই বাকি নেই। এদিকে কোনো আমাদের ব্যস্ত টাউন হলের অস্তিত্ব এখন কয়েকটি পিলারের উপরই সীমাবদ্ধ। এখন যে পাশটা এসছে ধরে নেওয়া যাচ্ছে এটি ওই আমলের ডমিনিয়ন স্কোয়ার। এখানে উপাসনালয়, ফোয়ারা সহ কিছু স্থাপনা ছিল। আপনাদের আগে একটি পর্বে দেখিয়েছিলাম রোমানরা অ্যাকোয়াডাক্ট তৈরি করে তাদের শহরগুলিতে স্বয়ংক্রিয়ভাবে পানির ব্যবস্থা করত। একই আদলে এফেসাসেও ঘরে ঘরে চলন্ত পানির ব্যবস্থা ছিল ও পয় নিষ্কাশন ব্যবস্থাও ছিল। তো আমার চারপাশে যতগুলি ধ্বংসাবশেষ আছে এগুলির কোনোটি শুধুমাত্র পাথর দিয়ে তৈরি ছিল না, বরং পাথরের উপর প্রলেপ দেওয়া হয়েছিল মার্বেলের। চিন্তা করে দেখুন তো, প্রায় 2000 বছর পূর্বে এই ধরনের আর্টিস্টিক কাজ করাটা কতখানি চমৎকার একটা ব্যাপার ছিল। আর এটাও কল্পনা করে দেখুন কেমন লাগতো এই স্ট্রাকচারগুলিকে ওই আমলে, যখন এগুলি তাদের সম্পূর্ণ অবস্থায়, পরিপূর্ণ অবস্থায় এখানে দাঁড়িয়েছিল। মার্বেল, চুনাপাথর ও কাঠ রোমানদের ইমারত তৈরির বড় উপাদান ছিল। অসম্ভব সুন্দর শিল্পকর্মে তারা সাজিয়েছিল প্রতিটি শহর। এখন শহরের কেন্দ্রীয় পথটি দিয়ে হেঁটে দুপাশে সামাজিক ভবন ও উচ্চবিত্ত বণিক শ্রেণীর নাগরিকদের ঘরবাড়ি ফেলে ছুটে চলব আদিম পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর একটি ইমারতের দিকে। তো আমি এখন যেই ইমারতের সামনে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয়ে থাকে এফেসাস নগরীর সবচেয়ে সুন্দর ভবন। এটির নাম হচ্ছে লাইব্রেরি অফ সেলসাস। প্রায় 2000 বছর আগে পৃথিবীর 3য় বৃহত্তম লাইব্রেরি হিসেবে খ্যাত ছিল এটি। প্রায় 12,000 স্ক্রোল এবং পাণ্ডুলিপির সংগ্রহশালাও ছিল এটি। খ্রিস্টীয় 3রা শতাব্দীতে যখন রোমানদের উপরে গথরা আক্রমণ চালালো তখন থেকে সংরক্ষণ বন্ধ হয়ে যায় এই ধরনের রোমান সাম্রাজ্যের পুরাকীর্তিগুলো, আর তারপর থেকেই বিলীন হওয়ার পথ ধরে তারা। হ্যাঁ, পশ্চিম রোমান সাম্রাজ্যের এলাকাগুলি বিলীন হওয়ার পথ ধরলেও বর্তমান তুরস্কের সীমানায় পূর্ব রোমান সাম্রাজ্যের রমরমাদিন শুরু হচ্ছিল। লাইব্রেরি অফ সেলসাস পৃথিবীর ইতিহাসে মানব সমাজের জন্য অনেক তাৎপর্য বহন করে, কারণ অনেক ইতিহাসবিদদের মতে
বহু পাণ্ডুলিপিকে এক করে তার উপর আবরণী লাগিয়ে ও এরপর বাধাই করে পৃথিবীর প্রথম বইগুলো এখানেই তৈরি হয়েছিল। আজ অবধি আমরা বই পড়ে জ্ঞান আহরণ করছে। প্রত্নতাত্ত্বিকরা মুখ থুবড়ে পড়া এই ভবনের শুধু সামনের দেয়ালটি আপাতত দাঁড় করিয়েছেন। এক সময়কার পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একদল এই শহরে বাস করেছে। কারুকার্য মণ্ডিত ঘরগুলোতে তাদের স্বপ্নের নীড় ছিল, এখন যা ভাঙা কিছু পাথরের টুকরো মাত্র। কোনো কালে শহরের খুব কাছে কেস্টার নদী বয়ে চলেছিল, তাই বন্দর নগরী হিসেবে এই শহরটি ইউরোপের ব্যবসায়িক প্রাণকেন্দ্র ছিল। রোমানরা কৃত্রিম ভূমি নির্মাণে পারদর্শী ছিল বলে নদীর মোহনায় সংস্কার করে বড় বন্দর তৈরি করেছিল। এখান থেকে লম্বা সাজানো পথ সরাসরি শহরের সবচেয়ে বড় একটি আকর্ষণের দিকে নিয়ে যেত। এই হাঁটা পথের ধারে সারি সারি বাজার বসত, আর ব্যস্ত মৌসুমে হাজার মানুষের ভিড় ঠেলে এই পথ নিয়ে যেত প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় একটি অর্ধ স্টেডিয়াম বা গ্যালারির দিকে। প্রাচীন আমলে মুষ্টিযুদ্ধ হতো, খেলা হতো, আর তা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাত গ্যালারিতে। এমন অনেক কাহিনী আমরা সিনেমাতে দেখেছি, গল্পের বইতে পড়েছি। আর ঠিক এমনই একটি জায়গায় আমি এখন এসেছি। প্রায় 2000 বছর আগে এই স্টেডিয়ামে বসতে পারত 25,000 দর্শক, আর তারা সকলে সম্মিলিত হতো কিছু সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সত্যি, সমাজ ব্যবস্থায় রোমানরা যেন সকলের থেকে বেশি পাকা ছিল। যে কোনো রোমান শহরের জনসংখ্যা বুঝতে একটি সাধারণ নিয়ম প্রযোজ্য ছিল। শহরের মূল গ্যালারির ধারণ ক্ষমতাকে 10 দিয়ে গুণ দিলে শহরের জনসংখ্যার হিসেব পাওয়া যেত। যেহেতু এই গ্যালারির ধারণ ক্ষমতা 25,000, তাই রোমান এই শহরটির জনসংখ্যাও 2.5 লক্ষের কাছে ছিল বলে ধারণা করা হয়। এখানে বড় বড় সামাজিক আলোচনা হতো আর গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ হতো। কল্পনা করে দেখুন তো, আপনিও সেই 25,000-এর একজন। কোলাহলপূর্ণ সে পরিবেশে সজোরে চিৎকার করছেন, আর ওইদিকে আপনার পছন্দের প্রতিযোগী লড়াই করছে। সময় সময় গ্যালারিতে বিজয়ের ভেঁপুও বাজছে। আমার মতন অনেকেই এমন হস্তিকায় শিল্পকর্ম দেখলে খুব আবেগী হয়ে যায়। এই যে এখানে তো একদল রীতিমতন গান জুড়ে দিয়েছে। রবি ঠাকুরের সাথে তাল মিলিয়ে বলছে, যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। আমিও প্রাচীন এফেসাস শহরের দিকে ফিরে ফিরেই যাচ্ছিলাম, কিন্তু হাতে সময়ের বড়ই যে অভাব, পেটে প্রচণ্ড খিদা ও পানির তেষ্টা, সাথে নতুন কিছু দেখারও অভিপ্রায়। আমি তাই অনিচ্ছা সত্ত্বেও এই ঐতিহাসিক শিল্পকর্মের বাগান ছেড়ে বের হয়ে যাচ্ছে। বাইরে এসে দেখছি জমজমাট হাট বাজার। বড় এক গ্লাস মিক্সড ফ্রুট জুস কিনে খেলাম, মনে হয় 20 লিরা পড়েছিল। আর পেট ঠান্ডা করলাম শর্মা, চিপস, চা সহ একটি সেট মেনু দিয়ে, তাতে প্রায় 40 লিরা পড়েছিল। পাহাড়ের উপত্যকা ঘেরা ইজমির প্রদেশের রানী এফেসাস, আর প্রাচীন এফেসাস নগরী বলতে একটু আগে দেখানো একটি ছোট শহর বোঝালেও মূল এফেসাস শহরটি ছিল আরো বড়। আর এখন এসেছি মূল এফেসাসের আরেকটি জনপ্রিয় পর্যটন এলাকা দেখতে। আগাম বলে দিই, আমি নতুন করে আবারও ট্যাক্সি ভাড়া করেছি, যে পরবর্তী পর্যটন স্থানগুলি ঘুরিয়ে দেখাবে। 200 লিরা এবার ভাড়া ঠিক হলো, যার ফলে আরো 4টি গন্তব্যে অল্প কিছুক্ষণ করে সময় পার করব। বলা বাহুল্য, প্রাচীন একটি মসজিদ ও পৃথিবীর সপ্তাশ্চর্যের ধ্বংসাবশেষ কিন্তু এখনো বাকি আছে, তাই সাথে থাকুন। 15 লিরা দরে টিকিট কেটে প্রবেশ করছি এবার আমার আজকের ভ্রমণের 4র্থ গন্তব্যে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটার নাম হলো সেন্ট জনস ব্যাসিলিকা। বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় পৃথিবীর সবচেয়ে বড় চার্চগুলির ভিতরে এটি ছিল একটি। অবশ্য এখন ধ্বংসাবশেষ ছাড়া তেমন কিছুই বাকি নেই। অনেকে বিশ্বাস করে থাকে যে যীশু খ্রিস্টের সহচারী সেন্ট জন ঠিক এখানেই শায়িত আছেন। খ্রিস্টীয় বিশ্বাসে যীশু খ্রিস্টের সহচর বলে খ্রিস্টানরা সেন্ট জনকে সমাদর করে, যিনি মাদার মেরিকেও নিরাপত্তা দিয়েছিলেন। আর তার নামে তৈরি হয়েছিল বিরাট একটি ব্যাসিলিকা, যা ওই আমলে আকার আকৃতিতে হাজিয়া সোফিয়ার সমানই ছিল। কালক্রমে মুখ থুবড়ে পড়েছে বটে, কিন্তু এ ধ্বংসাবশেষটা ঘুরে দেখতে ভালোই লাগে।
ব্যাসিলিকার খুব কাছেই পরবর্তী গন্তব্যে গিয়ে দেখলাম ফুলে ফুলে ছাওয়া পরিবেশ। বিকালে সূর্যের মিষ্টি আলোর প্রতিফলন দেখছে, আর জলাশয়ে রাজহংসীর পালেরও দেখা পাওয়া যাচ্ছে। কে বিশ্বাস করবে এইখানে যে দাঁড়িয়েছিল আদিম পৃথিবীর বিরাট সপ্তাশ্চর্যের একটি। আর্তেমিসের মন্দির সম্পর্কে আগের একটি পর্বেই বলেছি, টানা 1000 বছর তা পৃথিবীর সবচেয়ে বড় একটি মন্দির ছিল, যা আর্তেমিস দেবতার উপাসনালয় ছিল। প্রায় 3000 বছর আগে তৈরি করা এই বিরাট মন্দিরের অবশিষ্ট হিসেবে শুধু একটি বিরাট স্তম্ভই এখন বাকি আছে। এটি আদিম পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সপ্তাশ্চর্যের বর্তমানে একমাত্র নিদর্শন। সারাদিন নানা পৌত্তলিক ও খ্রিস্টীয় স্থাপত্যকর্মের ভিড়ে এই প্রথম একটি ইসলামিক নিদর্শন পেলাম। আমিও ব্যক্তিগতভাবে একটু হাঁফ ছেড়ে কার্পেটের ওপর বিশ্রাম করলাম ও নামাজ আদায় করলাম। সিরিয়ার বিখ্যাত উমাইয়াদ মসজিদের আদলে তৈরি করা ইসাবে মসজিদ ইজমিরের আয়াসুলুক পাহাড়ের কাছাকাছি অবস্থিত। এর বয়স 600 বছরের কিছু বেশি। স্থাপত্য শৈলীতে ইস্তানবুলের জনপ্রিয় মসজিদগুলোর চেয়ে কিছুটা ভিন্ন। এরও অনেক অংশ ভেঙে গেছে, কিন্তু একটু একটু করে সংস্কার কাজ চালু আছে। তো এফেসাসের ঐতিহাসিক স্থানগুলো দেখা হয়ে গিয়েছে। আমি ক্লান্ত, আর এবার বিশ্রাম করার পালা। আর ঠিক তাই করতে আমি চলে এসেছি শহর থেকে 7 কিলোমিটার দূরে পামুচাক বিচে। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি, এবং সূর্যাস্ত দেখা শেষ করে আমি আবার রওনা হয়ে যাব ইস্তানবুলের পথে। এবার ক্লান্তি দূর করছে ইজমিরের প্রায় 50টি সৈকতের একটিতে দাঁড়িয়ে। পামুচাক বিচটি ছিমছাম। সত্যি আমার সারাটা দিন ভালোই খাটুনি গেছে, আর যেহেতু আবার রাতে ফ্লাইট আছে, বেশি সময় ক্ষেপণ করছি না। আমার ট্যাক্সির শেষ গন্তব্য নিকটবর্তী একটি বাস স্ট্যান্ড। ওইখান থেকেই ইজমির বিমানবন্দরের উদ্দেশ্যে ছোট বাস পেলাম, যার ভাড়া পড়েছিল 15 লিরা। এটি তুরস্কের তৃতীয় গুরুত্বপূর্ণ শহরের মূল বিমানবন্দর। ভালোই চকচকে। টার্কিশ এয়ারলাইন্সে আমার ফিরতি ফ্লাইট, যা 1 ঘন্টার কিছু বেশি সময়ের যাত্রায় আমাকে আবারও পৌঁছে দিল ইস্তানবুল বিমানবন্দরে। এখান থেকে এবার ট্যাক্সি না নিয়ে বাসে টিকিট কাটলাম। 18 লিরা খরচ পড়েছিল। কিভাবে এয়ারপোর্ট থেকে বাস ব্যবহার করা যায় তার সম্পর্কে ইস্তানবুল বিমানবন্দর পর্বেই বিস্তারিত বলেছে, চাইলে দেখে নিতে পারেন। এবার বলে দিই আমার পুরো খরচের হিসাব। ইস্তানবুল থেকে ইজমির রিটার্ন ফ্লাইট টিকিট বাবদ পড়েছিল 450 লিরা, সাথে 15 কেজির ব্যাগেজ অ্যালাউন্স ছিল। ইজমিরের সারাদিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ইস্তানবুল বিমানবন্দরে হালকা খাওয়া দাওয়া আর সকালের ট্যাক্সি ভাড়া মিলিয়ে সারাদিনে গেছে 750 লিরা। এর মানে ইস্তানবুল থেকে আমার একদিনের ইজমির ঘুরে আসতে সর্বমোট খরচ গেছে 1200 লিরা, যা বাংলাদেশি টাকায় 13,000-এর কিছু বেশি পড়েছে। যদি 2 থেকে 3 জন মিলে ঘুরে আসেন তাহলে কিছুটা সাশ্রয় করবেন। আর পামুচাক বিচের কাছে বাস স্ট্যান্ড থেকে ইজমির বিমানবন্দরে যে বাস যায় তা কিন্তু প্রায় 1.5 ঘন্টা সময় নিয়েছে। একই সাথে এয়ারপোর্টের পাশের হাইওয়েতেও নামিয়ে দিয়েছে। সেখান থেকে প্রায় 20 মিনিটের পথ হেঁটে বিমানবন্দরে ঢুকতে হয়েছে। সময়ের হিসাবটা বুঝছেন? তাই আমার মতন একদিনে আরেকটি শহরে গিয়ে এতগুলি জায়গা ঘুরে আসতে চাইলে সাবধান। আপনার শরীর অবশ্যই হাঁটার উপযোগী হতে হবে ও আপনার সময়ের বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে। একেবারে ক্লান্ত শরীরে রাত 12:15 আমি প্রবেশ করলাম হোটেল কক্ষে। দরজা বন্ধ করে ও ব্যাগটা একদিকে ছুঁড়ে ফেলে সোজা ঘুম। দেখা হচ্ছে তুরস্কের সর্বশেষ 2টি পর্বে। আপনারা যারা এই পর্বটি দেখছেন তারা দেখার পাশাপাশি অবশ্যই এতে একটি লাইক দিয়ে দিবেন এবং সামাজিক গণমাধ্যমে বেশি বেশি করে আপনাদের পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনারা যত বেশি পর্বটিকে শেয়ার করবেন তত বেশি মানুষ পর্বটি দেখবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপেও সাথে থাকবেন।